প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম খন্দকার, সহকারী অধ্যাপক, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের সামষ্টিক অর্থনীতি কোর্সটি নিচ্ছি। আজকে আমি অষ্টম ক্লাসে আলোচনা করব। আজকে যে অধ্যায়ের আলোচনা করব তার শিরোনাম হচ্ছে প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার নীতি ও ক্লাসিক্যাল এবং কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্ব। শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ সহকারে শোনো, তাহলে ক্লাস থেকে তোমরা কিছু জানতে পারবে। আমরা যে অধ্যায়টা আলোচনা করবো শিক্ষার্থীবৃন্দ, প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার নীতি ও ক্লাসিক্যাল এবং কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্ব। আজকে লেকচারে আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হলো সরকারি ঋণ। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই বিষয়ে ধারণা আছে, তার সাথে আমি কিছুটা আলোচনা করছি, আশা বিষয়টা আরো তোমরা সুষ্ঠুভাবে বুঝতে পারবে। সরকার কর্তৃক গৃহীত ঋণ হলো সরকারি ঋণ। সরকার তার ব্যয় নির্বাহের জন্য জনগণের নিকট থেকে, ব্যাংক ব্যবস্থা থেকে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে, তাকে অভ্যন্তরীণ ঋণ বলে। তার মানে কি হচ্ছে, সরকার যে ঋণ নেয় তাকে বলা হচ্ছে সরকারি ঋণ। সরকার কি করে, তার ব্যয় নির্বাহের জন্য জনগণের নিকট থেকে, বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বা ব্যাংক ব্যবস্থা থেকে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ঋণ গ্রহণ করে থাকে তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ ঋণ। আবার যদি বিদেশি নাগরিক, সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বন্ধু প্রতিম দেশ থেকে ঋণ গ্রহণ করে থাকে তবে তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক ঋণ বলে। দুটোই সরকার গ্রহণ করছে, তাহলে অভ্যন্তরীণ উৎস থেকে, আন্তর্জাতিক উৎস থেকে, বাইরের থেকে। তো শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমার কি জানতে হলো, সরকারি ঋণটা কি? সরকার যে ঋণ গ্রহণ করে থাকে তাকে বলে সরকারি ঋণ। সরকার অভ্যন্তরীণ উৎস থেকে আছে, আমার জনগণের কাছ থেকে গ্রহণ করে। আমরা দেখছি যে জনগণের কাছে কেউ গ্রহণ করে, জনগণ তারা কি করছে, বিভিন্ন করছে, তার সঞ্চয়পত্র, তারপরে তার বন্ড, এগুলো বিক্রি করছে। এগুলো বিক্রি করে কি করছে, সে ঋণ নিচ্ছে। তা অন্যদিকে সে কি করছে, সে যে ব্যাংক ব্যবস্থা থেকে, বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে সরকারের সাথে ব্যবসা করে, সেখান থেকে সে তার যে ব্যয় নির্ভর করার জন্য সরকার কি করছে, বাণিজ্য ব্যাংকগুলো ঋণ নিচ্ছে। আর আবার কি করছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার ঋণ নিচ্ছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক সরকারি ব্যাংক, তারপর কেন্দ্রীয় ব্যাংকের সরকার কি করছে, ঋণ নিচ্ছে। সরকার তার ব্যয় নির্ভর করার জন্য অনেক সময় আছে যে দেশের অর্থনীতিতে যাতে প্রভাব না পড়ে, যে যদি বেশি বেশি ঋণ নেয় তাহলে কি দেশের অর্থনীতি বেশি প্রভাব পড়ে, বিনিয়োগ বাধাগ্রস্ত হয়, বা মুদ্রাস্ফীতির বিষয়গুলো আছে, এখানে বিনিয়োগের যে সাথে কর্মসংস্থান, এই বিষয়গুলো আছে, দেশের স্বাভাবিক অর্থ বিষয়গুলো আছে। এটা চিন্তা করে সরকার আবার কি করে, অনেক সময় আছে যে সে বাইরের থেকেও ঋণ কিভাবে নিতে পারে সেদিকে মনোযোগী হয়। আবার যেটা বলছি আমরা, যে বিদেশি নাগরিক, সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বন্ধু প্রতিম দেশ থেকে ঋণ গ্রহণ করে থাকে, তাকে বলা হচ্ছিল আন্তর্জাতিক ঋণ। তো সেটা কিন্তু তাহলে মানে সরকার নিচ্ছে যে ঋণ, কোথা থেকে নিচ্ছে সেটা একটা বিষয়। আর হলো যে কেন নিচ্ছে, সেটা হলো যে তার ব্যয় নির্বাহের জন্য, তখন এই ঋণটাকে বলা হচ্ছিল সরকারি ঋণ। শিক্ষার্থীদের আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবং সরকারি ঋণ যে উৎসগুলো আমরা একটু সংজ্ঞার মধ্যে আলোচনা করলাম, আমরা একটু আলাদা আলাদা জানতে চাচ্ছি। ব্যক্তির নিকট থেকে সরকারি ঋণের উৎস কোথা থেকে নিচ্ছে, ব্যক্তির নিকট থেকে নিচ্ছে। ব্যক্তির কাছে কি করছে, শেয়ার, ঋণপত্র, এগুলো কি করছে, বিক্রি করছে। বিক্রি করে সে কি করছে, সে অর্থ সংগ্রহ করছে। মানে এর বিপক্ষে কি করবে, সে জনগণকে কি করবে, লভ্যাংশ দিবে। এতে কি হচ্ছে, সরকার যে তার ওই টাকাটা সংগ্রহ করে তার ব্যয় নির্ভর করছে। এতে কি হচ্ছে, সাধারণ সরকারের যে আর্থিক যে বিষয়টা সেটা সে করতে সক্ষম হচ্ছে। ইভেন সাথে সাধারণ মানুষের কিছু কি হচ্ছে, তার অর্থের একটা আয় মানে ব্যবহার হচ্ছে।
তো সেক্ষেত্রে পরে যে পয়েন্টটি আছে আর্থিক প্রতিষ্ঠান থেকে, কিছু প্রতিষ্ঠান আছে আর্থিক প্রতিষ্ঠান, সেখান থেকে কি করে সরকার বড় বড় মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, তাদের কাছ থেকে কি করে সরকার ঋণ সংগ্রহ করে। এইভাবেও সরকার তার যে ব্যয় নির্বাহের জন্য অর্থ সংগ্রহ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক থেকে, বাণিজ্যিক ব্যাংক থেকেও সরকার কি করে, সরকারের বড় একটা ঋণের উৎস হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংক সরকারের ব্যবসা করে, তার যে অতিরিক্ত বা সরকারের প্রয়োজনে যে পরিমাণ অর্থ দরকার সেটা সে সরকারকে ঋণ হিসেবে দিয়ে থাকে। এভাবে সরকার তার যে ব্যয় নির্বাহের জন্য যে অর্থ প্রয়োজন বিভিন্ন সময় আমরা দেখি যে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তার সম্পূর্ণ বাজেট প্রণয়নের ক্ষেত্রে এইখান থেকে কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করবে সেটা আমরা দেখি যে বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম প্রধান উৎস। কেন্দ্রীয় ব্যাংকে আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেও সে কি করে সরকার ঋণ গ্রহণ করে থাকে। যদি আমি বলেছি এর আগে যে কেন্দ্রীয় ব্যাংক সরকারি ব্যাংক, কিন্তু তারপরেও সে কেন্দ্রীয় ব্যাংক থেকে সে ঋণ গ্রহণ করে থাকে। তো সেক্ষেত্রে তাহলে এই যে বিষয়গুলো হলো, এই যে আমরা জানলাম যে ব্যক্তির নিকট থেকে আমরা জানি, আমরা দেখি যে ঋণপত্র সঞ্চয়পত্র এগুলো ক্রয় করে থাকে, এটা কোথা থেকে? সরকারের কাছ থেকে। আমরা সরকারের কাছ থেকে, সরকার আমাকে হচ্ছে আমরা আমাদের কাছ থেকে ঋণ নিচ্ছে। এইভাবে ব্যক্তির নিকট থেকে আর্থিক প্রতিষ্ঠান আমরা বললাম যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের কাছ থেকে কি করে ঋণ নিয়ে থাকে। বাণিজ্যের সঙ্গে জানলাম কেন্দ্রীয় ব্যাংকে ঋণ গ্রহণ করে থাকে। বৈদেশিক যে উৎস আছে, বৈদেশিক বৈদেশিক ব্যক্তির নিকট থেকে বাইরেও অনেক জায়গায় মানে বিদেশেও আছে, তাদের কাছে আমরা কি আমার সিকিউরিটিজ ঋণপত্র এগুলো আমরা করতে পারি, বিক্রি করতে পারি। এগুলো সে কি করতে পারি, সরকার তার ঋণ গ্রহণ করে থাকে। সংস্থার নিকট থেকে বিভিন্ন সংস্থা আছে তাদের কাছ থেকেও ঋণ গ্রহণ করে থাকে। তারপর আর্থিক প্রতিষ্ঠান, সংস্থা বলতে এখানে আমরা আর্থিক প্রতিষ্ঠানের কথা বলছি যে আমার ডাব্লিউ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ডাব্লিউবি ওয়ার্ল্ড ব্যাংক বলি, তারপর এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারপরে বলছি যে জাইকা, এরকম কিছু প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকেও প্রতিষ্ঠান থেকে করে থাকে সরকার ঋণ গ্রহণ করে থাকে। বিদেশি সরকারের নিকট থেকে, বিদেশি সরকারের নিকট থেকে এরকম যে আমরা যেসব দেশের সাথে মানে বন্ধু রাষ্ট্র তাদের কাছ থেকে আমরা অনেক মানে ঋণ নিয়ে থাকি। আমরা মনে করি যে আমরা আমাদের জাপান থেকে সরকার থেকে ঋণ নিয়ে থাকি, চীন সরকার থেকে ঋণ নিয়ে থাকি, কুয়েত থেকে ঋণ নিয়ে থাকি। যাদের সামর্থ্য আছে তারা তাদের কাছে আমরা কি করি, বিভিন্ন সরকার থেকে ঋণ গ্রহণ থাকি। বিভিন্ন অনেক সময় আছে যে অনেক সংস্থা থেকেও কি করে থাকে নিকট থেকে ঋণ নিতে, যদি অনেক সময় যদি আমরা সহজ শর্তে ঋণ না পাই তাহলে বিভিন্ন সংস্থা থেকে অনেক কন্ডিশন থেকে থাকা সত্ত্বেও আমরা কি করে থাকি, আমরা ঋণ গ্রহণ করে থাকি। তো সেক্ষেত্রে আশা করি তোমরা সরকারি ঋণের যে উৎসগুলো আছে সেটার সঙ্গে তোমরা কিছুটা ধারণা পেলে। প্রিয় শিক্ষার্থী কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে আমরা কি বুঝি আমরা একটু জানার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা বিষয়টি অনেক কিছু মানে ইন্ডিকেটরস আছে, অনেক বিষয়গুলো আছে। এই বিষয়গুলো যদি দেখি বুঝতে থাকে তাহলে আমরা বুঝবো যে একটা দেশের অর্থনৈতিকভাবে স্থিতিশীল। যেন আমরা যদি চিন্তা করি যে একটা দেশের আমার উৎপাদন থেকে স্বাভাবিক মাত্রায় সরলরেখা চলছে, তাদের কর্মসংস্থান মানে একটা স্বাভাবিক অবস্থায় আছে, তারপরে আমার এখানে বিনিয়োগ যথেষ্ট পরিমাণ হচ্ছে, তারপরে আমাদের বেকারত্বের হার তুলনামূলকভাবে আস্তে আস্তে কমছে, অথবা দেখছি যে আমাদের আমদানি রপ্তানির তেমন কোনো ইমব্যালেন্স বা খুব বেশি ভারসাম্যতা নেই। অথবা যদি এমন দেখি যে দ্রব্যমূল্যের যে মুদ্রাস্ফীতি যেটা সেটাও মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। এইসব বিষয়গুলা যদি দেখি যে কোনো একটা অবস্থা বিরাজ করছে তাহলে বুঝতে হবে যে অর্থনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে।
তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে শিক্ষার্থী কিন্তু যদি দেখে যে এখানে উৎপাদন স্বাভাবিক আছে এবং উৎপাদন আস্তে আস্তে নির্দিষ্টভাবে বাড়ছে এবং বেকারত্ব বাড়ছে না, কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হচ্ছে। একই সাথে যদি মনে হয় যে সাথে যে আমাদের আমদানি রপ্তানিতে একটা ভারসাম্য অবস্থা বিরাজ করে। আমরা যদি দেখি যে কখনো কোনো বাণিজ্য চক্রতে কোনো মন্দা ভাব বা তেজি ভাব খুব বেশি মন্দা অবস্থা না বিরাজ করে, যদি দেখি যে আমাদের রপ্তানি আয় মোটামুটি একই রকম আছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, যদি এরকম একটা সুষ্ঠু মানে অবস্থা বিরাজ করে বা মুদ্রাস্ফীতিটাও একটা স্বাভাবিক অবস্থা থেকে 5 থেকে 10% মধ্যেই থাকে, এতে বোঝা যাচ্ছে যে তাহলে অর্থনীতির যে ইন্ডিকেটর গুলো আছে এটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তখন আমরা বলতে পারবো অর্থনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। শিক্ষার্থী কিন্তু বিষয়টি তোমরা আশা করি বুঝতে পেরেছ। অর্থনৈতিকভাবে খুব বেশি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে না, যা নিয়ে যেটা আমাদের সরকারের জনগণের একত্র মূল্য নিয়ে, কর্মসংস্থান নিয়ে, রপ্তানি নিয়ে একটা কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে না, তখন বুঝলে তা অর্থনৈতিকভাবে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। তো সেক্ষেত্রে আমরা পরের পয়েন্টে চলে যাই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে পয়েন্টটি দেখছি আমাদের স্লাইডে সেটা হলো যে সরকারি ব্যয় বাড়লে কিভাবে জাতীয় আয় বাড়ে। শিক্ষার্থীবৃন্দ আমরা যদি একটু স্লাইডটা খেয়াল করি, গভর্নমেন্ট স্পেন্ডিং or expenditure includes all government consumption, investment and transfer payments in national income, accounting the acquisition by government of goods and services for current use to directly satisfy the individual or collective needs of community is classed as government final consumption expenditure. শিক্ষার্থীবৃন্দ বিষয়টা খেয়াল করো ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে সরকারি ব্যয় বাড়লে জাতীয় আয় বাড়ে। সেখানে পরে যদি আমরা পরের বিষয়টি দেখি, গভর্নমেন্ট অ্যাকুইজিশন, আমরা দেখি যে অ্যাকুইজিশন করে সরকার অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন্টেন্ডেড টু ক্রিয়েট ফিউচার বেনিফিট, ভবিষ্যতের লাভের জন্য, সাচ অ্যাজ ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, ইনভেস্টমেন্ট বিনিয়োগ, রিসার্চ গবেষণা, স্পেন্ডিং ইজ ক্লাসড অ্যাজ government investment, government plus capital formation. That means these two types of government spending are final consumption and on gross capital formation together constitute of the major components of gross domestic product. শিক্ষার্থীবৃন্দ বিষয়টা এরকম, সরকার যদি তার ব্যয় বাড়ায় তাহলে কি হবে, কিভাবে জাতীয় আয় বাড়ে। আমাদের দেখি যে সরকার যে তার কি করতে চায়, জাতীয় আয় বাড়াতে চাইলে কি করতে, সরকার সে বিনিয়োগ করতে চায়, ব্যয় করতে চায়। যদি ব্যয় বাড়াতে পারে তাহলে তার আয়ও বাড়বে। সরকার যে বিভিন্ন সময় বিভিন্ন কি করে, কিছু অ্যাকোয়ার করে, তারপরে অ্যাকুইজিশন করে, তারপরে কি করে, কিসের জন্য করে, এটা তার ভবিষ্যৎ বেনিফিটের জন্য। সে অবকাঠামোগত উন্নয়ন করে, সে গবেষণার কাজ করে। এই যে করছে খরচটা, সরকারি ব্যয় বাড়ছে। সরকারি ব্যয় বাড়লে কি হচ্ছে, এই সরকারি ব্যয়ের টাকাটা আমাদের বাজারে টাকাটা প্রভাব হচ্ছে। যখন বাজারে টাকাটা রোলিং হচ্ছে তখন কি হবে, এখান থেকে মানুষের এটা একটা উৎপাদনশীল কাজে অর্থাৎ ব্যয় হবে। উৎপাদনশীল কাজে ব্যয় হবে তখন কি হবে, আমাদের আয় বাড়বে, উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে মানে হচ্ছে আমাদের আয় বাড়বে। সেটা তুমি খেয়াল করো, সরকার ব্যয় করছে কি করছে, সে জমি অধিগ্রহণ করছে, রাস্তাঘাট করছে, সে বিনিয়োগ কোনো গবেষণা কাজে সে ব্যয় করছে, সে দেখা যাচ্ছে যে এগুলো সব কিছুর জন্য করছে, ভবিষ্যতের জন্য করছে। যখন ব্যয় বাড়ছে তখন
তার ব্যয় যখন হচ্ছে অর্থনীতিতে, তার এই মানে অর্থটা সরকারি টাকাটা বাজারে চলে আসছে, বাজার চলে আসছে, বাজারে এটা উৎপাদনশীল কাজে যুক্ত হচ্ছে। উৎপাদনশীল কাজ যুক্ত হলে কি উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে আমাদের কি হবে, তখন আমাদের আয় বাড়বে। তো সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে সরকারি ব্যয় বাড়লে আমাদের জাতীয় আয় বাড়বে, আমাদের জাতীয় মানে সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে, আমাদের মাথা পিছু আয় বৃদ্ধি পাবে, এবং আমাদের আমাদের কি বলতে জাতীয় আয় আমাদের বাড়বে। তো সেক্ষেত্রে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমরা সের বিধি নিয়ে আলোচনা করব। সে কি বলছেন, তো শিক্ষার্থী কিন্তু আমরা সের বিধি নিয়ে একটু জানতে চাচ্ছি, সবাই খেয়াল করো। সের বিধি আমরা একটু দেখি, তারপর আমরা আলোচনা করব। ইন ক্লাসিক্যাল ইকোনমিক্স, সেস ল or the law of markets is the claim that the production of product creates demand for another product by providing something of value which can be exchanged for the other product. যে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো বিষয়টা কি করছে, যোগানটাই কি করছে, পণ্যের যোগানটাই তার চাহিদা সৃষ্টি করছে। সো প্রোডাকশন ইজ দ্য সোর্স অফ ডিমান্ড। ইন দিস প্রিন্সিপাল ওয়ার্ক এ treatise on political economy, Jean-Baptiste says wrote, a product is no sooner created than it from that instead affords a market for other products to the full exist of its own value. কখনোই একটা প্রোডাক্ট যোগান হবে না যতটা যে পর্যন্ত না সে তার একটা কি হবে চাহিদা সৃষ্টি হবে। And also each of us can only purchase the productions of other which is his own productions, as the value we can buy is equal to the value we can produce. The more men can produce, the more they will purchase. যখন সে বেশি উৎপাদন করবে তখন বেশি সে কি করবে, মানে এটা ক্রয় করবে। Some say that, say Fusser argued that this law of market implies that a general girl widespread excess of supply over demand cannot occur. If there is a surplus of on good, there must be unmet demand for another. কিছু এর বিরুদ্ধে কিছু কথা আছে, সে যা বলেছে, if certain goods remain unsold, it is because other goods are not produced. However, according to Peter Johnson, say does not claim a general rule cannot occur, and in fact acknowledge that they can occur. Say's law has one of the principal doctrines used to support the laissez shared belief that a capitalistic economy will naturally trend towards full employment and uh, prosperity without government intervention. শিক্ষার্থীবৃন্দ বিষয়টা খেয়াল করো, সে যে কথাটা বলছে সে মূল কথা হলো যে বাজারে পণ্যের যোগান থাকলে তার চাহিদা আপনি কি হবে সৃষ্টি হবে। যদি প্রাথমিকভাবে পণ্যের যোগানের সাথে চাহিদা সৃষ্টি না হয়, সময়ের সাথে সাথে কি হবে, পণ্যের যোগান এবং চাহিদা কি হয়ে যাবে, একটা সাথে একটা ভারসাম্য বিরাজ করবে। যদি বাজার পরিস্থিতি চলমান থাকে, বাজার অবস্থাটা থাকে, তাহলে কিন্তু একটা সময় বাজারের মধ্যে একটি ভারসাম্য অবস্থা বিরাজ করবে। এটা শিক্ষার্থীবৃন্দ সের বিধির কিছু সমালোচনা আছে, যে সে যে কথা বলেছে সেই কথাটা কি
পুরোপুরি আমাদের সাথে যায় কিনা। তো শিক্ষার্থীবৃন্দ, সে বলছে যে মানুষ যা কি করে, তা ইনকাম করে তার পুরোটাই সে কি করে ভোগ করে। আসলে কিন্তু মানুষ পুরোটা কি করে না, যা আয় করে তার পুরোটা সে ভোগ পুরোপুরি ভোগ করে, কিছু সঞ্চয় করে। সে বলছে যে সুদের হার কি করতে পারবে, মানে ফ্লেক্সিবল, কমানো বাড়ানো যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা লেভেলে যে সুদের হার কমানো যাচ্ছে না, এরকম কিছু মানে সেট ভিত্তিক সমালোচনা আছে। আবার একটা হচ্ছে কি যে সেট কি বলেছে যে পূর্ণ নিয়োগের বিষয়টা বলছে। সেক্ষেত্রে দেখো, tend towards full unemployment and prosperity without government intervention. পুরোপুরি সরকারি ছাড়া এখানে পুরোপুরি নিয়োগ করা এখানে সম্ভাবনা, নিয়োগ সম্ভাবনা। তো শিক্ষার্থী বন্ধু, মূল কথা হলো যে সে বলছে যে যোগান করে তার চাহিদা সৃষ্টি করে নেয়। প্রাথমিকভাবে চাহিদার সাথে যোগানের একটু তারতম্য থাকলেও আস্তে আস্তে বাজার ব্যবস্থার মধ্যে চাহিদা যোগানের মধ্যে ভারসাম্য সৃষ্টি হয়। এর ফলে কি হচ্ছে, পুনর্নিয়োগ অর্জিত হবে এবং বাজার চলমান থাকে এবং একটা ভারসাম্য অবস্থা বিরাজ করবে। যে পরিমাণ পণ্য উৎপাদন হবে, সেই পরিমাণ যেটা বাজার চাহিদা আছে, চাহিদার অতিরিক্ত উৎপাদন হবে না, আবার যে পরিমাণ চাহিদা সে পরিমাণ কি হবে, যোগান থাকবে। যদিও কিছু এর সমালোচনা আছে, আমরা সে বিদেশ থেকে এটা আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সমালোচনা জানলাম একটু আগে, যে কিছু অবজেকশন আছে সেটা আমরা জানলাম। আমরা এখন জানবো ক্লাসিক্যাল মডেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ক্লাসিক্যাল মডেল আলোচনা করতে চাই, তাহলে আমরা আরো বেশি ভালো করে জানতে পারবো ক্লাসিক্যাল মডেলটা কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসিক্যাল মডেল নিয়ে কথাবার্তা বলেছি। আমরা জানি সর্বপ্রথম কার্ল মার্কস এই কথাটি নিয়ে আলোচনা করেছে। তারপরে আমরা অ্যাডাম স্মিথ এখানে এর সাথে করেছে, ক্লাসিক্যাল মডেল নিয়ে কথাবার্তা বলেছি। এখন আমরা একটু জানার চেষ্টা করি। তাহলে আমরা প্রথম জানবো যে ক্লাসিক্যাল মডেলের কিছু বিষয় আছে। মজুরি, শ্রম, অর্থ বাজার, এই তিনটা তথ্যের মাধ্যমে ক্লাসিক্যাল বিষয়টি ব্যাখ্যা করলে বিষয়টি বোঝা যায়। হলো যে মজুরি মূল্যের নমনীয়তা। শিক্ষার্থীবৃন্দ, মজুরি মূল্যে নমনীয়তা, আমরা যদি দেখি যে এখানে এটা যদি চিন্তা করি, মজুরি মূল্য যদি আমরা ক্লাসিক্যাল মডেল অনুযায়ী যে মজুরি করা হয়, কমিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, যারা কাজ করছে তারা কাজ হারানোর ভয়ে আরো কম মজুরিতে কাজ করতে আগ্রহী হবে, কাজ করবে, তার কম মূল্যে কাজ করবে। কম মূল্যে কাজ করলে দেখা যাচ্ছে যে আরো অধিক নিয়োগ কি হবে, সম্ভব হবে। কারণ হচ্ছে মজুরি কম, তার মানে কি হচ্ছে, উৎপাদন খরচ কম, কর্মসংস্থান কি হবে, বেশি হবে। তাহলে কি হবে, কর্মসংস্থান বেশি হবে, নিয়োগ পুনর্নিয়োগ অর্জিত হবে, উৎপাদন বাড়বে, এবং কি হবে, আমাদের মাথাপিছু আয়ও বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে খেয়াল করো, কম মজুরি, এর ফলে কি হবে, শ্রমিকরা কি হবে, যে কাজ হারানোর ভয়ে অল্প মজুরিতে বা কম মজুরিতে কাজ করতে চাবে। তারপরে কি হবে, এর ফলে কি হবে, যে অধিকাংশ মানে কি হবে, যে কাজের প্রতি অধিক নিয়োগ দেওয়া সম্ভব হবে। তারপরে কি হবে, তারা কি করবে, উৎপাদনটা কি করবে, বাড়বে। উৎপাদন বাড়লে কি হবে, আমাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি বেশি হবে। এখন যে আমি একটু কি করেছি, মজুরি কম দিচ্ছি, বেশি নিয়োগ দিতে পারবো। বেশি নিয়োগ দিতে পারলে কি হবে, কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। উৎপাদন কি হবে, বেশি হবে। বেশি হবে কি হলে আমাদের একটা এখানে কি হবে, পুনর্নিয়োগ অর্জিত হবে, মানে আমাদের কর্মসংস্থান সুযোগ বেশি হবে। এখানে মজুরি মূল্যের নমনীয়তার কারণে আমাদের
এইটা করা সম্ভব হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু শ্রম বাজার শ্রম বাজার খেয়াল করে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি চিন্তা করি, শ্রম বাজারে যদি চিন্তা করি যে শ্রমের চাহিদা আর শ্রমের যোগান, যেমন দেখি যে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান কি হয়, বিপরীতমুখী হয়। বিপরীতমুখী হয় তাহলে কি হবে, শ্রমের যোগান কি হবে, ডান দিকে কি হবে, নিম্নগামী হবে। এবং শ্রমের চাহিদা বাজার, শ্রমের চাহিদা শ্রমের যোগান যদি কি হয়, একই দিকে ধনাত্মক হয়, চাহিদা ধনাত্মক হয় তাহলে কি হবে, চাহিদাটা কি হবে, ডান দিকে ঊর্ধ্বগামী হবে, যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু এই বিষয়টা চিন্তা করি, দেখো আমরা প্রথম যে চিত্রটা দেখছি আমরা এখানে, এই চিত্রটা যদি খেয়াল করো তো সেক্ষেত্রে কিন্তু যে দেখছি এখানে যে রিয়াল ইনকাম, এখানে দেখছি এমপ্লয়মেন্ট, যখন ইনকাম কি হচ্ছে কম, তখন আমাদের এখানে কর্মসংস্থান কি হচ্ছে, কম হচ্ছে। যখন কি হচ্ছে, রিয়েল ইনকাম কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। সেক্ষেত্রে দেখো রিয়েল ইনকাম কি হচ্ছে, এখানে বাড়ছে, তখন কি হচ্ছে, আমরা দেখছি যে বাড়ছে। তো সেক্ষেত্রে আমরা দেখি, আমরা যদি দেখি মজুরি ক্ষেত্রে চিন্তা করি, এখানে আমরা দেখো মজুরি যদি দেখি যে মজুরি যদি যে রেখা যদি চিন্তা করি, আর হলো মজুরি যোগান যদি চিন্তা করি, তাহলে যদি কি হচ্ছে যে যদি মজুরি রেখা কি হয় আর হলো যোগান রেখা যদি বিপরীতমুখী হয় তাহলে কি হচ্ছে, রেখা ডান দিকে নিম্নগামী হচ্ছে, চাহিদা রেখা কি হচ্ছে, ডান দিকে নিম্নগামী হচ্ছে। আর দেখি যে প্রকৃত মজুরি এবং কি শ্রমের যোগান রেখা যদি কি হচ্ছে ধনাত্মক হয় তাহলে কি হবে, চাহিদা রেখা কি হবে, ডান দিকে কি হবে, ঊর্ধ্বগামী হবে, যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এটা শিক্ষার্থীবৃন্দ আমরা যদি দেখি যে তাহলে আমরা এই তথ্যের মাধ্যমে দেখতে পেলাম যে শিক্ষার্থীবৃন্দ প্রথম বছর মজুরির মূল্যের আমরা এটা বলছি যে মজুরি যদি কমানো হয় তাহলে শ্রমিকরা কম মূল্যে কাজ করতে আধুনিকভাবে কাজ করবে, এর ফলে কি হবে, অধিক কর্মসংস্থান হবে, অধিক নিয়োগ লাভ হবে, উৎপাদন বাড়বে, এর ফলে একটা ভারসাম্যবস্থা বিরাজ করবে। শ্রমের বাজারে বলছি যে শ্রমের চাহিদা শ্রমের যোগান যদি কি হয়, বিপরীতমুখী হয় তাহলে দেখা যাচ্ছে কি হবে, যোগান রেখা কি হবে, ডান দিকে কি হবে, নিম্নগামী হবে। আর শ্রমের চাহিদা যোগান রেখা যদি কি হয়, ধনাত্মক হয়, যোগান রেখা কি হবে, ডান দিকে ঊর্ধ্বগামী হবে। ঠিক একইভাবে আমরা এই দক্ষতা চিন্তা করে এখানে দেখো শিক্ষার্থীবৃন্দ অ্যাগ্রিগেট আউটপুট আর অ্যাগ্রিগেট দেখো কি হচ্ছে, এখানে এই চিত্র দেখো এখানে আমরা কি হচ্ছে যে সমান হবে। তার মানে কি হচ্ছে, এই যে ক্লাসিক্যাল তত্ত্বের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে কিভাবে এই ভারসাম্যবস্থা বিরাজ করা যায় এবং পণ্য নিয়োগ অর্জিত হয় মজুরি মূল্যের সীমাবদ্ধতার মাধ্যমে, শ্রম বাজারের মাধ্যমে, অর্থ বাজারের মাধ্যমে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা জানতে চেষ্টা করব যে ক্লাসিক্যাল মডেলের যে বিষয়টি বলা হচ্ছে তার কিছু সমালোচনা আছে। ক্লাসিক্যাল যে কথাটা বলছে কি কি সমালোচনা আছে আমরা একটু জানার চেষ্টা করছি, সেটা আরো ক্লিয়ার হবে। ক্লাসিক্যাল তত্ত্বে অনুমান ধরা হয় শ্রম বাজার ও দ্রব্য বাজার পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান, কিন্তু বাস্তবে পৃথিবীর কোথাও পূর্ণ প্রতিযোগিতা নেই। সেক্ষেত্রে বলছে যে শ্রম বাজার এবং দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান, কিন্তু বাস্তবে কোথাও এটা বিরাজ করছে না। দ্বিতীয় যে বিষয়টি দেখি আমরা দেখো, কেইন্সের মতে ক্লাসিক্যাল দর্শন অবাস্তব, কারণ মন্দা ও বেকারত্ব ব্যাখ্যার সঠিক ও বাস্তব নীতি নির্ধারণে ক্লাসিক্যাল চিন্তাধারা অবাস্তব প্রমাণিত হয়েছে। সেক্ষেত্রে মন্দা কারণ মন্দা ও বেকারত্বের ব্যাখ্যার সঠিক ও বাস্তব নীতি নির্ধারণে ক্লাসিক্যাল চিন্তাধারা অবাস্তব প্রমাণিত হয়েছে।
তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ৩ নম্বর পাঠে দেখি, ক্লাসিক্যাল তত্ত্বে আর্থিক মজুরি হ্রাসের মাধ্যমে নিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে। কি বলছে? আর্থিক মজুরি হ্রাস। আমি আগেই বলছি, আর্থিক মজুরি যদি হ্রাস করা হয় তাহলে কি হবে? বেশি মানুষকে নিয়োগ দেওয়া যাবে বলা হয়েছে। কিন্তু শ্রমিকগণ কম মজুরি গ্রহণ করতে আসলেও বাস্তবে রাজি হয় না। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি পরের পয়েন্টে দেখি, ক্লাসিক্যাল তত্ত্বে বলা হয়েছে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হয়। স্বয়ংক্রিয়ভাবে, কিন্তু কেইনসের মতে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ পৌঁছানোর পূর্বে অপূর্ণ নিয়োগ ভারসাম্য দেখা যায়। দেখা যাচ্ছে যে আমাদের যে স্বয়ংক্রিয়ভাবে যে সবার পূর্ণ নিয়োগ হবে, মানে বেকারত্ব হ্রাস পাবে, সবাই কাজের সুযোগ পাবে, বেকারত্ব থাকবে না, এটা কিন্তু আসলে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে না। এটা অপূর্ণ নিয়োগ ভারসাম্য দেখা দেয়। আমরা যদি পরের পয়েন্টটাতে খেয়াল করি শিক্ষার্থীবৃন্দ, যে ক্লাসিক্যাল তত্ত্বে বলা হয়েছে অর্থ কেবল বিনিয়োগের মাধ্যম হিসেবে কাজ করে, কিন্তু কেইনসের মতে অর্থ লেনদেন ছাড়া ও টাকা কারবারের উদ্দেশ্যে টাকা আয়ের মানে তার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে তুমি খেয়াল করো, ক্লাসিক্যাল তত্ত্বে বলা হয়েছে অর্থ কেবল বিনিয়োগ মাধ্যম হিসেবে কাজ করে, কিন্তু কেইনসের মতে অর্থ লেনদেন ছাড়া ও টাকা কারোর উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কিন্তু পরের পয়েন্টে দেখি, ক্লাসিক্যাল নিয়োগ তত্ত্বে বিনিয়োগ চাহিদাকে স্থিতিস্থাপক ধরা হয়। সুদের হার কমলে বিনিয়োগ বাড়ে, উৎপাদন বাড়ে, পুনর্নিয়োজিত হয়। বাস্তব বিনিয়োগ অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। বিনিয়োগটা শুধু এর উপর অন্য কিছুর উপর নির্ভর করে। তো শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো ক্লাসিক্যাল তত্ত্বে যে কথা বলা হয়েছে তার কিছু সীমাবদ্ধতাও আমরা দেখলাম, যে যেভাবে ক্লাসিক্যাল তত্ত্বে ব্যাখ্যা করেছে বাস্তব সেটা নাও করতে পারে। এটা শিক্ষার্থী কিন্তু আমরা যদি দেখি প্রথম দিকে আজকে ক্লাস আলোচনা করি, তাহলে তোমার বিষয়টা বুঝতে পারবে। আর একটু আমরা প্রথমে জানার চেষ্টা করেছি সরকারি ঋণ কি, সরকারি ঋণ সম্বন্ধে আমরা জানার চেষ্টা করেছি। সরকার কেন ঋণ নেয় আমরা জানার চেষ্টা করছি। সরকার তার ব্যয় নির্বাহ করে ঋণ নেয়, তার অপন সমস্যা আছে, সে বাইরে থেকে ঋণ নিয়ে থাকে, বাকি উৎস আছে, কীভাবে সে ঋণ নেয়, কেন ঋণ নেয় সেটা আমরা জানার চেষ্টা করেছি। সরকারি ঋণের উৎসগুলো কি কি সেটা আমরা দেখেছি। কি কি উৎস আছে, অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে কি বুঝি সেটা আলোচনা করেছি। আমরা তখন বুঝবো যে দেশের অর্থনৈতিকভাবে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বা কখন বিরাজ করছে না, আমরা এটা আলোচনা করার চেষ্টা করেছি। এবং সেটা সরকারি ব্যয় বাড়লে কিভাবে জাতীয় আয় বাড়ে আমরা চেষ্টা করেছি। যে আমরা দেখছি যে ব্যয় বাড়লে সেই টাকাটা কিভাবে বিভিন্নভাবে সেটা উৎপাদনের কাজে যুক্ত হয়। উৎপাদনে যুক্ত হলে সেটা অবশ্যই আমাদের জাতীয় আয় বৃদ্ধির সাথে অবশ্যই কাজ করে। শিক্ষার্থী কিন্তু আমরা চেষ্টা করেছি সের বিধিটা কি, সের বিধির মূল বিষয়টা কি ছিল, যে কিভাবে যোগানোর সাথে চাহিদার ভারসাম্য সৃষ্টি হয়, এবং সেটা সেল বিধির মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি যে এর ফলে বাজারে একটা পরিস্থিতি বিরাজ করে, এবং সেটা কি হয় অর্থনীতির ইতিবাচক ফল বয়ে আনে, এবং অতিরিক্ত উৎপাদন এবং প্রয়োজনীয় এবং চাহিদার তুলনায় কম উৎপাদন কোনোটাই না, চাহিদা এবং যোগানের মাধ্যমে একটা ভারসাম্য অবস্থা বিরাজ করে। সেল বিধির মাধ্যমে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করেছি। সেল বিধির কিছু সমালোচনা আছে, সেটা আমরা বলেছি যে সেল কি বলেছে, কিভাবে আমরা সেল বলেছি যে পূর্ণ দায় করে, মানুষ পুরোটাই ব্যয় করা তা ব্যয় করে না, কিছু কিছু সঞ্চয় করে। এই বিষয়গুলো আছে। সরাসরি কোনো নিয়োগ সম্ভব নয়, সরকারের কিছু না থাকে এখানে। আরেকটা বিষয় হচ্ছে ক্লাসিক্যাল মডেল আমরা আলোচনা করেছি। ক্লাসিক্যাল মডেল বলতে আমরা কি বুঝি, ক্লাসিক্যাল মডেলের আসছে আমরা জানি যে ক্লাসিক্যাল মডেলে অ্যাডাম স্মিথ এটা নিয়ে কথা বলেছে, কার্ল মার্কস ব্যবহার করেছেন। মজুরির মূল্যের নমনীয়তার মাধ্যমে, শ্রম বাজার মাধ্যমে, অর্থ বাজারের মাধ্যমে কীভাবে এই তত্ত্বটি কাজ করে সেটা আমরা আলোচনা করেছি। এর ফলে কি হয়েছে যে কিভাবে
পণ্য নিয়োগ অর্জিত হয়, উৎপাদন বাড়ে, সেটা আমাদের কাছে শ্রম বাজারে কীভাবে শ্রমের চাহিদা যোগানের মধ্যে কীভাবে ভারসাম্যতা বিরাজ করে সেটা আমরা দেখতে চেষ্টা করেছি। অর্থবাজারও একটু চেষ্টা করেছি, আমরা দেখেছি যেখানে কীভাবে কমিশন হচ্ছে আর হলো প্রকৃত আয় কি আমরা দেখেছি, সেটার মাধ্যমে দেখা যাচ্ছে। আবার এখানে দেখেছি যে প্রকৃত মজুরি মানে শ্রমিক বাজার কী অবস্থা, যদি এটার সম্পর্ক বিপরীতমুখী হয় তাহলে কী হচ্ছে, ধরুন একটা কী হচ্ছে দাম হচ্ছে, আর যদি গুণাত্মক তাহলে কী হবে উৎপাদন হবে। তারপরে আমরা দেখেছি যে অর্থবাজারের কী অবস্থা হয়। এরপরে দেখেছি আমরা যে ক্লাসিক্যাল মডেলের যে আলোচনা সেটা থেকে যে লিমিটেশন, তার যে সব কথা যে ঠিক না সমালোচনা, সেটা আমরা চেষ্টা করছি। এখানে দেখেছি যে শ্রম বাজার অথবা বাজার পণ্য প্রতিযোগিতামূলক একটা বাস্তবতা কিন্তু বাজার নেই। তাহলে বলা হচ্ছে যে ক্লাসিক্যাল মধ্যে যে মন্দ বেকারত্ব ব্যাখ্যা সঠিক ও বাস্তব নীতি নির্ধারণে ক্লাসিক্যাল চিন্তাধারা অবস্থিত অনেক রয়েছে, সেটা ব্যাখ্যা চিন্তাধারা যেটা বলছে এটা মন্দার ক্ষেত্রে বেকারত্ব পত্রিকা অবাস্তব হয়েছে। ক্লাসিক্যাল তত্ত্বে আর্থিক মজুরি হ্রাসের মাধ্যমে নিয়োগ বাড়ানোর নিয়োগ আর্থিক মজুরি হ্রাস করা সম্ভব নয়। ক্লাসিক্যাল তত্ত্বের সংক্ষেপে পুনর্নিয়োগী থেকে পুনর্নিয়োগী অপূর্ণ ভারসাম্য অবস্থা দেখা দেয়, কিছু কথা বলা হয়েছে। আর একটা হচ্ছে ক্লাসিক্যাল তত্ত্বে বলা হয়েছে অর্থ কেবল বিনিয়োগের মাধ্যমে যে কাজ করে, কিন্তু টাকা অন্যান্য উদ্দেশ্যে কাজ করে। ক্লাসিক্যাল নিয়োগ তত্ত্বে বিনিয়োগ চাহিদা স্থিতিশীল উপর ধরা হয়, সুদের হার কমে বিনিয়োগ বাড়ে, উৎপাদন বাড়ে, পুনর্নিয়োগ হয়, বাস্তবিক বিনিয়োগ অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি কিছুটা ক্লাস কিছু ধারণা পেলে। তোমরা যদি আরেকটু মনোযোগ সহকারে একটু দেখো তাহলে আরো উপকৃত হবে। সকলকে ধন্যবাদ। আজকের মতো আমরা এখানে শেষ করছি।